ইসরায়েলকে থামাতে সামরিক পদক্ষেপ নিতে আবারও ব্যর্থ আরব লীগ। কেন তারা চুপ? গাজাবাসীকে ভিটেমাটি ছাড়া করার নয়া ষড়যন্ত্র ফাঁস। পাক ভারত সংঘাতের সময় মিথ্যা সংবাদ দিয়েছে ভারতের বহু মিডিয়া, দাবি নিউ ইয়র্ক টাইমসের। মিথ্যা ফাঁসে কি করবে পাকিস্তান? রাতে নামলেই জীবন্ত হয় মাথা নেই পুতুলেরা, চোখ নাড়ায় ফিসফিস করে কথা বলে। কি রহস্য লুকানো আছে মৃত পুতুলের ভুতুরে দ্বীপে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিন, লেবানন, সিরিয়ায় থামছে না ইসরায়েলের আগ্রাসন। গাজায় চলমান বর্বরতায় আরব বিশ্ব কার্যত নিশ্চুপ। গেল 17 মে 34তম আরব লীগ সম্মেলনেও যথারীতি যুদ্ধবিরতির আহ্বান আর গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ছিল না বর্বর ইসরায়েলকে থামাতে সামরিক পদক্ষেপের কোনো চেষ্টাই। ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষা নয়, বরং পশ্চিমা বিশ্বের মন রক্ষা করাই যেন সংগঠনটির বড় কাজ। আরবদের স্বার্থ রক্ষায় জন্ম হলেও আরব লীগ আসলে কার পক্ষে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আরব লীগের জন্মই হয়েছিল আরব জাতির স্বার্থ রক্ষার জন্য। সেই সংস্থাটি আজ একেবারেই নীরব দর্শক। গাজায় বর্বর আগ্রাসন, অসহনীয় অবরোধ, মানবিক বিপর্যয় আর লেবানন, সিরিয়ায় ইচ্ছামতো হামলা, সব মিলে ইসরায়েলের কারণে জ্বলছে গোটা অঞ্চল। অথচ একটিবারের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি আরব দেশগুলোর সম্মিলিত এই জোট। তেল আবিবের বিরুদ্ধে রাজনৈতিক চাপ, সামরিক কিংবা অর্থনৈতিক প্রতিরোধ তো দূরের কথা, শুধুমাত্র বৈঠকের পর বৈঠক আর বিবৃতি দিয়েই দায় সেরেছে সংগঠনটি। আরবদের এমন অর্থহীন অবস্থান সামনে আনছে পুরনো এক প্রশ্ন: 22টি দেশের এত বড় সংগঠনটি আদৌ কোনো কাজে আসে কি? 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন নিয়ে কয়েক দফা জরুরি বৈঠক করেছে আরব লীগ। গত 17 মে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত সংস্থাটির সবশেষ বৈঠকে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সাথে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জানানো হয়েছে আহ্বান। অথচ স্পষ্ট করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেনি কোনো দেশ। ইসরায়েল বা তার মিত্রদের চাপে ফেলতে তেল রপ্তানির মতো কৌশলগত পদক্ষেপ নেয়ার কথা ওঠায়নি আরব লীগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, আরবদের স্বার্থ রক্ষার লড়াইয়ে মৃতপ্রায় আরব লীগ কি আবার কখনো ঘুরে দাঁড়াবে? 1945 সালে প্রতিষ্ঠিত আরব লীগের মূল উদ্দেশ্য ছিল আরব দেশগুলোর ঐক্য এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা। সেই সাথে সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষাও ছিল তাদের দায়িত্ব। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই এটি হয়ে পড়ে একটি বিবৃতি নির্ভর সংস্থা। ফিলিস্তিন ইস্যুতে গত 7 দশকে একটিবারও শক্ত অবস্থান নিতে পারেনি আরব লীগ। মিশর, ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি, ইরাক যুদ্ধ, সিরিয়ার ধ্বংসযজ্ঞ, সব ক্ষেত্রেই সংগঠনটির ভূমিকা ছিল প্রায় না থাকার মতোই। গাজা সংকট প্রতিবারই আরব বিশ্বের নিষ্ক্রিয়তা এবং নেতৃত্বহীনতাকে নগ্নভাবে উন্মোচন করেছে। ইসরায়েলকে থামাতে কেন অক্ষমতা দেখিয়ে আসছে আরব লীগ? আরবদের জোট হয়েও আসলে কাদের স্বার্থ দেখছে এই সংগঠনটি? আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও পশ্চিমা নির্ভরতার কারণেই মূলত ব্যর্থ সংগঠনে পরিণত হয়েছে আরব লীগ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এমনকি মরক্কো পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার ব্যাপারে আগ্রহী। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গভীর করে তোলার মাধ্যমে নিজেদের আখের গোছানোই এসব রাষ্ট্রের মূল লক্ষ্য। ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার জন্য আরব লীগের দরকার হবে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতি। কিন্তু ঐক্য না থাকার ফলে একটি শক্তিশালী সামরিক ও কূটনৈতিক জোট হয়েও গাজা ইস্যুতে রীতিমতো পিঠ দেখাচ্ছে আরব লীগ। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরবদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পকেটে ভরেছেন কোটি কোটি ডলারের বিনিয়োগ। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোর চেয়ে ইসরায়েল সবসময় সামরিক দিক থেকে শ্রেষ্ঠ থাকবে, এটাই ছিল যুক্তরাষ্ট্রের এক সময়ের মূল লক্ষ্য। কিন্তু এবারের সফরে ট্রাম্প ঘোষণা দিয়েছেন এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অংশীদার সৌদি আরব। এসব পদক্ষেপের মাধ্যমে আরব সাথে মার্কিন সখ্যতা বৃদ্ধি পেলেও তলানিতে ঠেকেছে আরব লীগের পুনর্জাগরণের সম্ভাবনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে একের পর এক কূটচাল ব্যর্থ হওয়ায় এবার দৃশ্যপটে নতুন ষড়যন্ত্র। এবারও চক্রান্তের নেপথ্য কারিগর দখলদার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তত 10 লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে উত্তর আফ্রিকায় সরাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাঁস হওয়া মহাপরিকল্পনা সঠিক হলে এটি ঠেকাবেন কিভাবে ফিলিস্তিনিরা? ফিলিস্তিনিদের পক্ষে কি আওয়াজ তোলার সাহস দেখাতে পারবে বাণিজ্য চুক্তির আড়ালে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হওয়া আরব নেতারা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনিদের ভাগ্যাকাশে দুর্যোগের দৃঢ় বাস্তবতার শুরুটা 1948 সালে। 1917 সালে তুর্কি সেনাদের হটিয়ে জেরুজালেম দখলে নেয়া ব্রিটিশ সেনারা 7 লক্ষাধিক ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে 1948-এর 14 মে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে আর তুষের আগুন জ্বালিয়ে সটকে পড়ে। ফিলিস্তিন ভূখণ্ডের 55% ইহুদিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় নিজ ভূমিতেই বহিরাগত হয়ে পড়েন ভাগ্যবঞ্চিত ফিলিস্তিনিরা। এরপর দশকের পর দশক ধরে ফিলিস্তিনিরা যে শুধু পূর্বপুরুষদের ভিটে বাড়ি আর জমি হারিয়েছেন এমন নয়, চোখের সামনে খুন হতে দেখেছেন বাবা, মা, সন্তান, নাতি নাতনি সহ প্রতিবেশী আর স্বজনদের। এর শেষ তো দূরের কথা, দখলদারিত্বের থাবায় এবার গাজা থেকেও ফিলিস্তিনিদের নাম নিশানা মোছার চক্রান্ত চলছে। বলা হচ্ছে সরানো হবে অন্তত 10 লাখ ফিলিস্তিনিকে, আশ্রয় হবে উত্তর আফ্রিকার কোনো দেশে। এই মহাপরিকল্পনা সাজানো হচ্ছে কিভাবে? আদৌ কি এর বাস্তবায়ন সম্ভব? তোলপাড় ফেলে দেয়া চরম উদ্বেগজনক মহাপরিকল্পনাটি ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে এর সাথে সরাসরি কাজ করা 2 জন আর সাবেক মার্কিন কর্মকর্তা সহ অন্তত 5 জন এ বিষয়ে তথ্য দিয়েছেন। তারা নিশ্চিত করেছেন লিবিয়া সরকারের সাথে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন। কিন্তু লিবিয়ার সাথে এই আলোচনা কেন? আলোচনার গুরুত্ব বিশ্লেষণে দাবি করা হচ্ছে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা থেকে উত্তর আফ্রিকার লিবিয়াতেই নেয়ার ফন্দি আটছে ট্রাম্প প্রশাসন। এতে রাজি করানোর জন্য ব্যবহার করা কিছু টোপের তালিকাও ফাঁস করেছে এনবিসি নিউজ। বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে ট্রাম্প প্রশাসন লিবিয়াকে $100 কোটি তহবিল ছাড় দেবে, যেসব অর্থ 1 দশকেরও আগে জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনাও যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে। এসব দেন দরবারের বিষয়ে ইসরায়েলকেও অবহিত করা হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে যোগাযোগ করা হলে এমন মহাপরিকল্পনার তথ্য অসত্য বলে উড়িয়ে দিলেও সম্ভাব্য ষড়যন্ত্র রুখতে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ফিলিস্তিনিদের শিকড় মাতৃভূমির খুব গভীরে প্রথিত। মাতৃভূমির প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত লড়াই করতে এবং যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। এবছরের ফেব্রুয়ারিতেও গাজা পুনর্গঠন করে পর্যটক বান্ধব বিনোদনের শহরে রূপ দেওয়ার অজুহাতে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনায় ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এই কারণে এবার নয়া মোড়কে ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের অলীক কল্পনার বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ঘুরে ফিরে আসছে এর বাস্তবায়নের পথে মূল বাধাগুলো। লিবিয়ায় ফিলিস্তিনিদের কোথায় পুনর্বাসিত করা হবে তা এখনও নির্ধারিত করা হয়নি। লাখ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের ক্ষেত্রে আকাশ, স্থল বা সমুদ্রপথে পরিবহন পদ্ধতিও বেশ জটিল। মুয়াম্মার গাদ্দাফির পতনের পর 14 বছরেও রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় স্থিতিশীলতা ফেরেনি লিবিয়ায়। পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের একটি ব্যাচ লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। সার্বিক বিচারে এই মহাপরিকল্পনার বাস্তবায়ন অনেক কঠিন মনে হলেও গত সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতাদের হাত করতে বাণিজ্য চুক্তির টোপ ফিলিস্তিনিদের দুর্দশা যে দীর্ঘায়িত করবে তা নানা ব্যাখ্যায় সতর্ক করছেন, সচেতন করছেন সমালোচক আর বিশ্লেষকরা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের সময় ভারতীয় গণমাধ্যমগুলোর একটি বড় অংশ যাচাই না করে মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
আর ভারতের এ ধরনের প্রচারণাকে প্রোপাগান্ডা উল্লেখ করে সেগুলোর সত্য বিশ্ববাসীকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর এজন্য লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যারা ভারতের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। গত মাসে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। এর জেরে গত 6 মে রাতে মধ্য পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এতে উত্তেজনা রূপ নেয় সর্বাত্মক সংঘাতে, ঘটে বেসামরিক প্রাণহানি, যার জবাবে 5টি ভারতীয় জেট ভূপাতিত করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলার পর গত 10 মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় দেশ অস্ত্রবিরতি ঘোষণা করে। তবে এই পুরো সময় জুড়ে মিথ্যা তথ্যের পসরা খুলে বসেছিল ভারতীয় বিভিন্ন মিডিয়া। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত সংবাদের বিরাট একটি অংশ জুড়ে ছিল নিজেদের সামরিক বাহিনীর বন্দনা। দেশটির প্রথম সারির ও বিশ্বস্ত কিছু গণমাধ্যমও তথ্য যাচাই না করে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। এবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসলো ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচারের ফিরিস্তি। প্রতিবেদনে বলা হয়, মিথ্যা তথ্যগুলো পরিবেশনের সময় ভারতীয় মিডিয়া বেশ সুনির্দিষ্ট আঙ্গিকে প্রচার করে, যেন এটি আসলেই ঘটেছে। তবে এগুলোর কোনোটি সত্য ছিল না। সীমান্তের উভয় পাশেই মিথ্যা ও অর্ধসত্য খবর, বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহৃত বক্তৃতার কারণে মিথ্যা থেকে সত্য আলাদা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এক পর্যায়ে ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তানের একটি পারমাণবিক ঘাঁটিতে কথিত হামলার খবর প্রকাশ করে। এর পাশাপাশি বলা হয়, সৃষ্ট এ হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, যা আসলে সত্য ছিল না। এসব অপতথ্যের জেরে গোটা দক্ষিণ এশিয়া অঞ্চল জুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। অস্ত্রবিরতির পরও অপতথ্যের প্রচার জারি রাখে ভারতীয় মিডিয়াগুলো। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের প্রচারণার জবাব দিতে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার রাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তানের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। প্রধানমন্ত্রী শাহবাজ একটি টেলিফোন আলাপে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিকে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দায়িত্ব দিয়েছেন। গতকাল বিলওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমি গর্বের সঙ্গে প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব গ্রহণ করেছি। এই সংকটময় সময়ে দেশের সেবা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এই দলে আরও আছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী ডক্টর মুসাদিক মালিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার, প্রকৌশলী খুররম দস্তগীর, সিনেটর শেরি রেহমান, ফয়সাল সুবজওয়ারি, তাহমিনা জানজুয়া এবং অবসরপ্রাপ্ত কূটনীতিক জলিল আব্বাস জিলানি। প্রতিনিধি দলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে এবং ভারতের মিথ্যা প্রচারণা ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাগুলোর বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরবে। বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক শত্রুতার কারণে দর্শকরা যে কোনো চমকপ্রদ মিথ্যাকে গ্রহণ করতে এবং ছড়িয়ে দিতে পছন্দ করে। ফলে মিথ্যা প্রতিবেদনগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসব অপতথ্য বা মিথ্যা তথ্যের রেশ অনেক বড় পরিসরে বর্তায়, যা ভেঙে ফেলছে তথ্য বাস্তুতন্ত্রকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মাথা নেই, চোখ উধাও, শরীর ছেঁড়া কিংবা পচে যাওয়া, কিন্তু কথিত আছে রাত নামলেই চোখ নাড়ায়, ফিসফিস করে কথা বলে পুতুলগুলো। রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও গা হিম করা ভয়ানক পরিবেশ থাকে দ্বীপটিতে। একটি দুটি নয়, দ্বীপে বসবাস 4000-এরও বেশি পুতুলের। ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফির মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই দ্বীপকে রেখেছে বিশ্বের সবচেয়ে ভৌতিক জায়গার তালিকায়। কোথায় আছে এই ভয়ঙ্কর দ্বীপটি? কি রহস্য লুকানো আছে মৃত পুতুলের ভুতুরে দ্বীপে? রহস্যে ঘেরা দ্বীপটি নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। এক রহস্যময় দ্বীপ, যে দ্বীপের বাসিন্দা 4000-এরও বেশি পুতুল। কারো চোখ নেই, কারো হাত নেই, কারো আবার নেই মাথা। দ্বীপটির অবস্থান মেক্সিকো সিটির দক্ষিণ পূর্ব প্রান্তে জোচিমিলকো অঞ্চলে। স্থানীয়রা দ্বীপটিকে লা ইসলা দে লেস মুনিয়াকাস নামে ডাকে, যার বাংলা অর্থ দাঁড়ায় মৃত পুতুলের দ্বীপ। বিশ্বজুড়ে দ্বীপটি পরিচিত আইল্যান্ড অফ দ্য ডেড ডলস নামে। এই দ্বীপটি
অদ্ভুত সব ভাঙাচোরা পুতুলে ভরপুর, যাদের মাথা নেই, চোখ উধাও, শরীর ছেঁড়া কিংবা পচে যাওয়া। গাছের ডালে, ছোট কুঁড়ের ঘরের জানালায়, দরজায়, এমনকি খালের ধারে হেলে পড়ে থাকা কাঠের উপরও ঝুলছে শত শত পুতুল। দিনের আলোতেই এই দৃশ্য গায়ে কাটা দেওয়ার মতো, আর রাতের অন্ধকারে তা যেন দম বন্ধ করা ভয়ের জন্ম দেয়। দ্বীপের ইতিহাস শুরু হয় 1950-এর দশকে, যখন জন সান্তানা বেরেরা নামের এক ব্যক্তি পরিবার পরিজন ছেড়ে এই নির্জন দ্বীপে বসবাস শুরু করেন। স্থানীয়দের ভাষ্যমতে একদিন তিনি খালের পাশে একটি ছোট মেয়ের মৃতদেহ ভেসে যেতে দেখেন। কিছুক্ষণ পর একটি পুতুল পানিতে ভেসে ওঠে, যা তিনি মনে করেন সেই মেয়েটির ছিল। মেয়েটির মৃত্যুর জন্য নিজের অক্ষমতাকে দায়ী করে এবং সম্ভাব্য আত্মার শান্তির জন্য তিনি পুতুলটিকে একটি গাছে ঝুলিয়ে দেন। এরপর থেকেই তার জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। জন সান্তানা তার পরবর্তী প্রায় 50 বছর ধরে দ্বীপ জুড়ে হাজার হাজার পুতুল সংগ্রহ ও ঝুলিয়ে রাখেন। তিনি বিশ্বাস করতেন মেয়েটির আত্মা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি দিনের পর দিন খালের ধারে ভাঙা পুতুল খুঁজে এনে ঝুলিয়ে রাখতেন, এমনকি পর্যটকদের কেউ কেউ তাকে নতুন পুতুলও উপহার দিত। বিবিসি ট্রাভেলসের এক প্রতিবেদন অনুযায়ী জন একবার বলেছিলেন, পুতুলগুলো রাতে কথা বলে, চোখ নাড়ে, আর কেউ কেউ তার ঘরের বাইরে ছায়া মূর্তিও দেখতে পায়। যদিও অনেকের ধারণা ছিল মেয়েটিকে বাঁচাতে না পারার কারণে তার মধ্যে এক অপরাধবোধ জন্ম নেয়। তার কারণেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে এসব অভিজ্ঞতা লাভ করেন। তবে 2001 সালে জন সান্তানার মৃত্যুও একটি অদ্ভুত মোড় নেয়। তিনি ঠিক সেই জায়গাটিতেই মৃত্যুবরণ করেন যেখানে একসময় মেয়েটির মৃতদেহ পেয়েছিলেন। অনেকে বলেন এটি নিছক কাকতাল নয়, বরং একটি অলৌকিক পুনরাবৃত্তি। জনের মৃত্যুর পর দ্বীপটি তার ভাতিজা ও পরিবারের অন্যান্য সদস্যরা সংরক্ষণ করতে থাকেন এবং তা ধীরে ধীরে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নেয়। বর্তমানে এই দ্বীপে যাওয়া যায় ট্রাজিনো নামের এক রঙিন নৌকায় করে। ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি চ্যানেলের মতো আন্তর্জাতিক গণমাধ্যম এই দ্বীপকে বিশ্বের সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2013 সালে ট্রাভেল চ্যানেল এই দ্বীপকে গোস্ট অ্যাডভেঞ্চার ডকুমেন্টারিতে তুলে ধরে, যেখানে দ্বীপে পুতুলগুলোকে ঘিরে সম্ভাব্য অতিপ্রাকৃত কার্যকলাপ বিশ্লেষণ করা হয়। লা ইসলা দে লেস মুনিয়েকাস শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি এক ধরনের জীবন্ত ইতিহাস, যেখানে ভয়, অপরাধবোধ এবং রহস্যময়তা এক অনন্য মিশ্রণ রয়েছে। পুতুলগুলো যেন নীরব সাক্ষী হয়ে আছে এক ব্যতিক্রমী জীবনের, আর এক অপূর্ণ আত্মার আত্মহীন প্রার্থনার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে। এটি এরই মাঝে জটিল পর্যায়ে পৌঁছেছে। রবিবার বাইডেনের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি মূত্রনালীজনিত জটিলতা দেখা দেয়, পরীক্ষার পর তার ক্যান্সার ধরা পড়ে। এদিকে এই খবর জানাজানি হওয়ার পরপরই গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাইডেন জয়ী হবেন সেই আশাবাদ জানিয়েছেন তারা। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। বরাবরই ট্রাজিক এক চরিত্র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। 1972 সালে মাত্র 30 বছর বয়সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান প্রথম স্ত্রী নিলিয়া হান্টার ও শিশুকন্যা নাওমিকে। 2015 সালে 46 বছর বয়সে ব্রেইন ক্যান্সারে মারা যায় তার বড় ছেলে বো বাইডেন। এবার নিজেও আক্রান্ত হলেন দুরারোগ্য ক্যান্সারে। 82 বছর বয়সী বাইডেনের গুরুতর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরই মাঝে এর সংক্রমণ তার হাড় পর্যন্ত ছড়িয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে মূত্রনালীজনিত জটিলতায় চিকিৎসকের শরণাপন্ন হন বাইডেন। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে শুক্রবার তার প্রোস্টেটে একটি টিউমার শনাক্ত হয়। এটিতে ক্যান্সারের সংক্রমণ মেলে। কোন পদ্ধতিতে এ ক্যান্সারের চিকিৎসা এগিয়ে নেওয়া হবে, বর্তমানে বাইডেনের পরিবার ও চিকিৎসকরা তা পর্যালোচনা করছেন। ক্যান্সারটিকে হরমোন সংবেদী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে এ খবর জানার পরপরই পূর্বসূরির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, বাইডেনের ক্যান্সার ধরা পড়ার খবরে তিনি মর্মাহত।
সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যথাযথ চিকিৎসার মাধ্যমে বাইডেন দ্রুত সেরে উঠবেন। বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তার শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। সে সময় গবেষণার মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সারের যথাযথ চিকিৎসা উদ্ভাবনে বিশেষ একটি টাস্ক ফোর্সের নেতৃত্বে ছিলেন তিনি। সেই সূত্র টেনে ওবামা বলেন, ক্যান্সারের কার্যকর চিকিৎসা খুঁজে পেতে বাইডেনের চেয়ে আর কেউ বেশি চেষ্টা চালায়নি। স্থির সংকল্প বাইডেন ক্যান্সারকে পরাস্ত করেই ফিরবেন বলে প্রত্যয় ওবামার। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই খবরে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে আশু সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা করে তিনি বলেন, বাইডেন বরাবরই লড়াকু। সেই লড়াইয়ের মানসিকতা দিয়েই তিনি ক্যান্সারকে মোকাবেলা করবেন এবং জয়ী হবেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য মতে পুরুষের মধ্যে যেসব ক্যান্সারের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায় তার অন্যতম প্রোস্টেট ক্যান্সার। ক্যান্সারে পুরুষের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এটি। যুক্তরাষ্ট্রের প্রতি ৮ জনের মাঝে একজন জীবদ্দশার কোনো না কোনো পর্যায়ে এ ক্যান্সারে আক্রান্ত হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এর চিকিৎসা অনেক সহজ। অনেক ক্ষেত্রেই এর চিকিৎসায় কার্যকর হরমোন থেরাপি। তবে এটি টিউমারকে সংকুচিত এবং ক্যান্সার ছড়ানো বিলম্বিত করলেও পুরোপুরি নির্মূল করতে পারে না। বিবৃতিতে উল্লেখিত সূচক অনুসারে বাইডেনের প্রোস্টেট ক্যান্সার এরই মাঝে জটিল পর্যায়ে পৌঁছেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।